নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অরুণের গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, মনে আছে তো সেই ছেলেবেলার রাতগুলো, যখন আমরা দাদু ঠাকুমার পাশে গা ছমছম করা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম? আজ সেই হারানো শৈশবের দোরগোড়ায় নিয়ে আসতে চলেছি। আজ তোমরা শুনতে চলেছ এমন এক গল্প যেটা তোমাদের মনে করিয়ে দেবে সেই ফেলে আসা দিনগুলোকে, যেখানে ছিল ভয়, রহস্য আর শিহরণ মেশানো আনন্দ। আজ তোমরা শুনতে চলেছ লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির কুঁয়ো। আমাদের আজকের গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবে আর তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করবে, যাতে তারাও ফিরে যেতে পারে নিজেদের শৈশবের সেই জাদুকরী সময়। আর হ্যাঁ, আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের উপস্থাপনা লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির কুঁয়ো। এই 3 নম্বর পর্বে তারানাথ তান্ত্রিক ছায়ামূর্তি দেখে কিভাবে বুঝতে পারলো? কিন্তু আপনি তো ছায়ামূর্তিটাকে সামনে থেকে দেখেননি, তাহলে আপনি বুঝলেন কি করে যে ওটা রাধাকান্ত? তোমাদের তো মনে আছে সন্ধ্যাবেলা রাধাকান্ত আমার ঘরে এসেছিল, আর যখন এসেছিল তখন আমি দেখতে পেয়েছিলাম একটা কালো ছায়া যেন রাধাকান্তর মাথার ঠিক পেছনে তার মাথার উপরে ছড়িয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে তাকে দেখেই মনে হয়েছিল আজ রাতে কিছু একটা হতে পারে। তার মানে আপনি আগেই জানতেন রাতে কিছু একটা হবে। কিন্তু তাই যদি হয়, তাহলে আপনি আগে থেকে ওদের বারণ করলেন না কেন? বিপদ আগে থেকে জানা থাকলেও অনেক সময় তাকে আটকাতে নেই, কারণ আসল সমস্যাটা কি হয়েছে সেটাও তো আমায় জানতে হবে, তাই না? রাধাকান্তকে আমি বারণ করতেই পারতাম, কিন্তু আমি তো আর এখানে সব সময় থাকবো না। আমি এখান থেকে চলে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয়, রাধাকান্ত আমার গলা শুনে থমকে দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম তার চলার উপরে তার নিজের নিয়ন্ত্রণ নেই। অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করে ডাকতে ডাকতে ওই ভাঙা কুয়োটার কাছে নিয়ে যাচ্ছে। রাধাকান্ত আরো কয়েকবার সামনে এগোতেই আমার দিকে ঘুরে তাকালো, আর ঠিক তখনই দেখতে পেলাম রাধাকান্তের ঘাড়ের উপর থেকে একটা মাথা সামনের দিকে বেরিয়ে এসেছে। সেই বিভৎস মূর্তিটা, তার অদ্ভুত কণ্ঠস্বর শুনে আমি প্রায় পাথরের মতো হয়ে গেলাম একবারের জন্য। তুই আটকাবি আমাকে? তুই আটকাবি? আয়, আজ দুজনকে এখান থেকে নিয়ে যাব, আর তারপর একটা অদ্ভুত হাসির শব্দে ততক্ষণে চারপাশটা ভরে উঠেছে। আমি বুঝতে পারছি হাসির শব্দ আমি ছাড়া আর কেউই শুনতে পাচ্ছে না, কিন্তু রাধাকান্তকে বাঁচাবো কিভাবে? সেই অশুভ শক্তি যে আসতে পৃষ্ঠে রাধাকান্তকে বেঁধে ফেলেছে সেটা বোঝা যাচ্ছে। রাধাকান্তর দুটো চোখ বন্ধ। সে বিভৎস মূর্তিটা এবার রাধাকান্তর মাথার উপরে উঠে এলো, আর তারপরই রাধাকান্তর শরীরটা ধপ করে পড়লো মাটির উপরে। দেখি তার পিঠের উপরে বসে রয়েছে সেই মেয়েটা। তার শরীরটা অদ্ভুত, তার পরনের কাপড়টা যেন ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে। তার চোখের সেই অদ্ভুত দৃষ্টি আমার বুকের ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছি। যেন কেন যে এমন হচ্ছিল বুঝতে পারছিলাম না। এই অশুভ শক্তির এত ক্ষমতা যে কি করেই বা হলো যে আমাকে পর্যন্ত এমন ভাবে চুপ করে রাখতে পারে, সেটা তখন পর্যন্ত ধারণা করতে পারছিলাম না। ততক্ষণে সে রাধাকান্তর গলাটা দু হাতে চেপে ধরে আস্তে আস্তে পেছনের দিকে টানতে শুরু করেছে। আমার চোখের সামনে রাধাকান্তর শরীরটা যেন শূন্যে ভাসতে ভাসতে এক ঝটকায় এগিয়ে গেল ভাঙা কুয়োটার কাছে। আমি চমকে উঠলাম। আমার চোখের সামনে থেকে রাধাকান্তকে সে কুয়োর মধ্যে নিয়ে চলে যাবে কি? আমি তাকে আটকাতে পারবো কিনা?
সঙ্গে সঙ্গে মধু সুন্দরী দেবীকে মনে মনে স্মরণ করতে লাগলাম। যতই তার কথা ভাবছি ততই যেন মনের সাহস আস্তে আস্তে ফিরে এলো। বৃষ্টি তখন ঝমঝম করে বাড়তে শুরু করেছে। কালো অন্ধকারের মধ্যে বৃষ্টি যেন চারপাশে একটা সাদা চাদরের বলয় তৈরি করে ফেলেছিল। রাধাকান্ত আমার থেকে ক্রমে ক্রমে দূরে সরে যাচ্ছে। সেই ভাঙা কুয়োটার কাছে ততক্ষণে রাধাকান্ত পৌঁছে গেছে। আমি কি করব সেটাই বুঝতে পারছি না। এমন সময় মনে হলো শরীরের সমস্ত বল ফিরে এসেছে। দ্রুত এগিয়ে গেলাম সেই কুয়োটার কাছে, আর দেখতে পেলাম সেই মূর্তিটা ওর ভেতরে একটু একটু করে নামতে শুরু করেছে। আর তার ডান হাতের কাছে চেপে ধরা রাধাকান্তের গলাটা। রাধাকান্ত অচেতন অবস্থাতেই রয়েছে। আমি এগিয়ে গিয়ে প্রচন্ড গম্ভীর স্বরেই বললাম, কে তুই? কেন এইভাবে রাধাকান্তকে মারতে চাইছিস? রাধাকান্ত তো তোর কোনো ক্ষতি করেনি। ততক্ষণে সে থমকে দাঁড়িয়েছে। রাধাকান্তের গলা থেকে হাতটা সরিয়েও দিয়েছে। ভাঙা কুয়োর এক পাশের দেওয়ালের কাছ থেকে তার মুখটা বাইরে বেরিয়ে আসছে। দুটো হাত কুয়োর ওপরে। সে দুটো হাতে লম্বা লম্বা নখ রয়েছে। তার গোটা শরীরটা যেন কালো কুচকুচ করছে। সে একই ভাবে বলল, রাধাকান্তের রক্তে পেশাজ রয়েছে, ওই রক্তের জন্য আমায় মরতে হয়েছে। আর দুজনকে, রাধাকান্তকে আর ওই শশীকান্তকে মারতে পারলেই আমার কাজ শেষ হবে। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম আমি। যা ধারণা করতে পেরেছিলাম তাই। শশীকান্ত অনেক কিছুই জানে, কিন্তু সেই কথা সে আমায় বলেনি। কিন্তু রাধাকান্তই বা গেল কোথায়? রাধাকান্ত তখন ওর এক পাশে পড়ে রয়েছে। আমি মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। এতক্ষণ পরে যেন মন্ত্র উচ্চারণের ক্ষমতা আমি ফিরে পেয়েছি। একটু একটু করে মন্ত্র উচ্চারণ করতে করতে যেন গোটা শরীরের শক্তি ফিরে এলো। সামনে এগিয়ে গিয়ে রাধাকান্তর কপালের ওপর একটা হাত রেখে মন্ত্র উচ্চারণ করতেই সে মেয়েটি চিৎকার করে বলে উঠল, না, হতে পারে না, এটা হতে পারে না। এই গোটা বাড়ির মধ্যে কোনো শুভ শক্তি কাজ করতে পারে না। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ যতক্ষণ আমার মাথায় রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি রাধাকান্ত আর শশীকান্তকে রক্ষা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তুই আমাকে হারাতে পারবি না। সঙ্গে সঙ্গে কুয়োর তলের ভেতরে একটা ঝপ করে শব্দ হলো, আর তারপরই একটা প্রচন্ড কান্নার শব্দ ভেসে এলো সেই কুয়োর ভেতর থেকে। কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে আর চিৎকার করে বলছে, আমি আবার আসবো, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, তোকেও ছাড়বো না। প্রথমে আমি তোকেই মারবো। আমি সেদিকে তাকাচ্ছি। আমি জানি এই মুহূর্তে সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাধাকান্ত দিকে এগিয়ে গিয়ে তার কপালের ওপর ডান হাতের বুড়ো আঙুলটা রেখে আবার একটা মন্ত্র উচ্চারণ করতেই আস্তে আস্তে রাধাকান্ত দুটো চোখ খুলে গেল। প্রচন্ড ভয় দেখা গেল সেই চোখে। রাধাকান্ত ভয়ে চিৎকার করে কিছু বলতে যেতেই আমি তাকে চুপ করতে বললাম। তারপর কোন রকমে উঠে যখন আমরা ঘরে ফিরে এলাম তখন বাইরের বৃষ্টিটা আরো জোরে পড়তে শুরু করেছে। যেন মনে হলো শুধু বৃষ্টি নয়, ওই কুয়োর ভেতরে চলে যাওয়া সেই মেয়েটির কান্না। তবে রাধাকান্ত সেই রাতে আর কিছুই বলল না। তাকে নিজের ঘরে পাঠিয়ে দিলাম। কাল সকালে যা হবে দেখা যাবে। তাহলে আপনি সেই রাতে ওই অশরীরী আত্মাকে আটকাতে পেরেছিলেন, কিন্তু আপনার কেন মনে হচ্ছিল যে আপনার সমস্ত শক্তি সেখানে আটকে রয়েছে, কোনো কাজ করছে না? এটা আমি আরো পরেই বুঝতে পেরেছিলাম। আসলে যে অশুভ শক্তি সেই ভাঙা কুয়োর মধ্যে ছিল, তার অশুভ শক্তির প্রভাবে জমিদার বাড়ির চারপাশটায় এক অশনি সংকেত ছড়িয়েছিল। তাই সেখানে প্রবেশ করার পর থেকেই আমার শরীর সামান্য দুর্বল হয়েছিল, আমার ক্ষমতাও একটু কমে এসেছিল। কিন্তু মধুসুন্দরী দেবীর কথা মনে করতে এবং তার আশীর্বাদেই আমার ক্ষমতা সামান্য ফিরে এসেছিল।
তার জন্যই তো আমি রাধাকান্তকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। বাইরের বৃষ্টিটা আরো বাড়তে শুরু করেছে। এর মাঝে কয়েকবার বিদ্যুৎ চমকে উঠেছে, তা বুঝতেই পেরেছি। কিশোরী বলল, তারপরে কি হলো? আপনি তো রাধাকান্তকে বাঁচিয়ে নিয়ে এলেন, কিন্তু পরের দিন সকালে কি হলো? পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই শুনতে পেলাম মাধব বলছিল জমিদার বাবু অর্থাৎ শশীকান্ত রায় আমায় ডেকে পাঠিয়েছেন। শশীকান্ত রায়ের ঘরে ঢুকতেই দেখি থমথমে মুখে তিনি জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমায় ঘরে ঢুকতে দেখেই সে আমায় বসতে বলল। আমিও ঘরের মধ্যে চুপ করে বসতেই সে বলতে শুরু করলো, রাতে কি হয়েছিল আমি সব শুনেছি। রাধাকান্ত আমায় সব কিছু বলেছে, কিন্তু ঠাকুর মশাই এই কথাটা যেন বাইরে না যায়। আপনি কিন্তু ভুল করছেন জমিদার মশাই। আপনার অন্যায়ের জন্য কিন্তু তার ফল এই গোটা পরিবারকে ভুগতে হবে। নিত্যানন্দ কিন্তু এমনি এমনি মারা যায়নি, আর আর যে আছে সে কিন্তু আপনাকে এবং আপনার ছেলেকে কাউকেই ছাড়বে না। আমার কথা শুনে হঠাৎ করে জমিদার শশীকান্ত কেমন যেন চমকে উঠল। এগিয়ে সে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমার কাছে এসে হঠাৎ করে আমার হাতটা চেপে ধরল। তার গলা ধরে এসেছে। শক্ত কঠিন ব্যক্তিত্বের মানুষটাও কেমন যেন নরম হয়ে গেছে। বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি জেনে শুনে কিছু করিনি। আমি জেনে শুনে কিছু করতেও পারি না। আমি যা করেছিলাম ভালোর জন্যই করেছিলাম, কিন্তু এখন যে এমন কিছু একটা হবে সেটা সেটা ভাবতে পারিনি। আবার সবকিছু খুলে বলুন। সবকিছু খুলে না বললেই কিন্তু আমি কিছুই করতে পারবো না। তাছাড়া আজ শনিবার, সেই অশরীরী আত্মাটা যেভাবে উঠে পড়ে লেগেছে সে কিন্তু আজ রাতেও আসবে। আপনাকে না হলে আপনার ছেলের ক্ষতি করার সে চেষ্টা করবেই। বিছানার উপরে বসে শশীকান্ত রায় কিছুক্ষণ চুপ করেই রইল। তখন সকালে রোদ ঘরের জানলা দিয়ে ভেতরে এসে পড়েছে। দরজা বন্ধ, বাড়িতে হুলুস তুলুস কাণ্ডও নেই। সবকিছু যেন কেমন শান্ত হয়ে রয়েছে। রাধাকান্ত কোথায় তাও আমি জানি না। শশীকান্ত রায় কিছুক্ষণ চুপ করেই থাকে। তারপর আমায় এক আশ্চর্যের কথা শোনালো, আর সেটা শুনতে শুনতেই আমি বুঝতে পারলাম এমন কিছুই আমি একটা আন্দাজ করতে পেরেছিলাম। কেন ঠাকুর মশাই? জমিদার মশাই কি এমন বললেন? এ কথা তোমাদেরকে শেষে বলবো, না হলে বাকি অংশটা শুনতে তোমাদের কোনো আগ্রহী থাকবে না। জমিদার মশাইয়ের কথা শুনে আমি চলে গেলাম আমার ঘরে। বুঝতে পারলাম শুধু আজকের রাতটা কোনোভাবে ভালো করে কাটাতে পারলেই কাল সকালে সমস্ত কিছুর ব্যবস্থা আমি করতে পারবো। জমিদার মশাই আমার হাত ধরে বলল, আপনি যা বলবেন তাই তাই হবে ঠাকুর মশাই, কিন্তু আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন, উদ্ধার করুন ঠাকুর মশাই। আমার ছেলেটাকে বাঁচান। আমার যদি কোনো বিপদ হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কিন্তু আমার ছেলেটাকে আপনি রক্ষা করুন ঠাকুর মশাই, রক্ষা করুন। আপনার ছেলের আর আপনার কোনো বিপদ হবে না, সবাইকেই আমি বাঁচাবো। কিন্তু আজকে রাতটা আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। কালকে সকালের কোনো একটা ব্যবস্থা আমি করতে পারবো। আজ শনিবার, এই বাড়িতে আজ কোনো কিছুই করা সম্ভব নয়। জমিদার মশাইকে কথাগুলো বলে দিয়ে আমি আমার ঘরে চলে এলাম। রাধাকান্ত কোথাও গিয়েছিল। সন্ধ্যের দিকে এসে আবার আমার সঙ্গে দেখা করলো। বলল, কাল রাতের ওই ঘটনার পর আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ঠাকুর মশাই। তাও শ্বশুর বাড়িতে গিয়ে বউ আর মায়ের সাথে দেখা করে এলাম। মেয়েটাকেও অনেকদিন পর দেখলাম। ঠাকুর মশাই, আপনি যদি না থাকতেন কাল রাতে যে আমার কি হতো। আচ্ছা রাধাকান্ত, কাল রাতে ঠিক কি ঘটেছিল আমাকে একটু বলো তো। কাল রাতে কি হয়েছিল জানতে হলে দেখতে থাকুন পরবর্তী ভিডিও।